ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার পথে ডান পাশের দৃশ্য। ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার পথে ডান পাশের দৃশ্য কি সুন্দর। ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য। আমরা যখন ময়মনসিংহ থেকে শেরপুর যাব তখন যদি আপনি ডান পাশে তাকিয়ে দেখেন তাহলে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাবেন। যাদের ময়মনসিংহ যাওয়ার সময় নেই, ময়মনসিংহ থেকে শেরপুর যখন আসবেন ডান পাশে যে দৃশ্যগুলো আপনার চোখে পড়বে তা এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য। এখন ফেব্রুয়ারি মাস 2025 সাল, আজ 1 ফেব্রুয়ারি। এই দিনে ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার পথে যে দৃশ্যগুলো আমরা দেখলাম তাতে দেখলাম কোথাও ধান অর্থাৎ বুড়ো ধান রোপণ করা হয়ে গেছে, আবার কোথাও ক্ষেত তৈরি করা আছে, হয়তো আজকাল মধ্যেই রোপণ করে ফেলবে। পেয়েছি কোথাও পুকুর, কোথাও স্থাপনা। যাওয়ার পথে বড় বড় গাড়ি পাশ দিয়ে চলে গেছে, আর এ সময় আমাদের যে ড্রাইভার খুবই সতর্কতার সাথে গাড়ি চালিয়েছেন। আর গাড়ি চালানোর সময় আমাদেরকে অবশ্যই সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে। আমরা যদি গাড়িতে উঠে সতর্কতার সহিত গাড়ি না চালাই তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর আমরা যখন কারে থাকবো বা কোনো গাড়িতে থাকবো, যদি পারা যায় ড্রাইভারকে বলবো যে একটু গাড়িটা সাবধানে চালাবেন, তাড়াতাড়ি করবেন না। ড্রাইভারকে আমরা একটু সতর্ক করে দিব তিনি যেন সাবধানে গাড়ি চালান। এই সাবধানতা হয়তো আমাদেরকে একটি দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে। আমরা গাড়িতে বসে থাকি, গাড়ি চালায় কিন্তু ড্রাইভার। আর গাড়ি চালানোর সময় ড্রাইভারের সাথে কথা বলা কিন্তু মোটেই ঠিক নয়। ড্রাইভার যেন ভালোভাবে গাড়ি চালায় সেই দিকে একটু খেয়াল রাখবেন। আবার অনেক সময় দেখা যায় ড্রাইভারের চোখে ঘুম থাকে। আমরা গাড়িতে উঠেছি কিন্তু ড্রাইভার যে ঝিমাচ্ছে, তার ঘুম পাচ্ছে, এমন অবস্থা লক্ষণীয় হয় কিনা সেটা কিন্তু অবশ্যই ড্রাইভারের দিকে একটু খেয়াল রাখবেন। গাড়িতে বসে আছেন, এমন অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, ড্রাইভারকেও একটু আমাদের ফলো করতে হবে। অনেকে আমরা গাড়িতে উঠে ভাবি যে আমরা তো গাড়িতে বসেই আছি, গল্প করছি, এমত অবস্থায় ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছেন সেই দিকে কিন্তু আমরা আসলে মনোযোগ দেই না। আমাদেরকে মনোযোগ দিতে হবে। এক সময় এক ব্যক্তি আমাকে বললেন যে আমি ড্রাইভারের সাথে সিএনজিতে বসে আছি। সিএনজিতে কিন্তু আসলে পাঁচজনের সিট, ড্রাইভার সহ 6 জন। তাহলে দেখা গেল যে ড্রাইভার ঝিমাচ্ছে এবং এটা কিন্তু তিনি ফলো করেছেন। তারপর তিনি বললেন যে ড্রাইভার ভাই, আপনার চোখে ঘুম, চলুন এখন আমরা ফুলপুরে পৌঁছে গেছি, আমরা ময়মনসিংহ যাচ্ছি, তাহলে চলুন এখানে গাড়িটা ফুলপুর বাজারে একটু থামান, আমরা সবাই মিলে চা খেয়ে নিই। আচ্ছা, তাহলে ওই ব্যক্তি সবাইকে একটা ভালো স্টলে চা খাওয়ালেন। এই ব্যক্তি কেন অযথা টাকা খরচ করলেন? কারণ তিনি জানেন আমি এই সিএনজিতে বসে আছি, যদি দুর্ঘটনা ঘটে আমি সহ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারি। এমন অবস্থায়
তাহলে কথা হলো যে যিনি ড্রাইভারের পাশে বসেছিলেন তিনি দেখেছেন যে ড্রাইভার ঘুমাচ্ছিলে, ঘুমানোর ভাব, তার চোখে ঘুম, তিনি সিএনজি চালাচ্ছেন, দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, তিনি কিন্তু ড্রাইভারকে ফলো করেছেন। আমরাও যখন সিএনজিতে অথবা কারে অথবা যে কোনো আমরা যানবাহনে থাকি না কেন, আমরা কিন্তু আসলে ড্রাইভার ভাইকে একটু ফলো করব। আমরা কেন ড্রাইভার ভাইকে ফলো করব? কারণ হলো ড্রাইভার বিভিন্ন সময় গাড়ি চালায়, অনেক সময় রাতেও গাড়ি চালায়। আসলে তিনি কিন্তু ঘুমানোর জন্য সময় পেয়েছেন বা অল্প পেয়েছেন, অথবা ঘুমিয়েছেন না ঘুমিয়েছেন সেটা কিন্তু আসলে তার ব্যাপার। কিন্তু দেখা যায় যে তিনি কিন্তু আমাদের গাড়িটা ড্রাইভ করতেছেন। তাহলে ঘুমানোর সময় তিনি মানে খুব সুন্দরভাবে গাড়ি চালাইতেছেন, এবং তার যে দৃষ্টি সব ঠিক আছে কিনা এবং তার চোখে ঘুম আছে কিনা সেগুলো কিন্তু আমরা একটু, যদি ড্রাইভারের পাশে যারা থাকেন, যদি সম্ভব হয় একটু দেখে নিবেন। এবং যদি দেখা যায় আসলে ড্রাইভার জিমাচ্ছে, এমন যদি হয়, তাহলে আমরা গাড়িটা থামিয়ে, দরকার হয় ড্রাইভার ভাইকে আমরা কি করতে পারি, যদি তিনি রাজি হন, আমরা সবাই একটা ভালো হোটেলে সামনে কিছু চা খেয়ে নিতে পারি। কারণ চা খেলে ঘুমা এই তো সময়ের জন্য দূর হয়ে যায়। তাহলে এ হলো বিষয় যে আমরা গাড়িতে যখন উঠবো আমরা কিন্তু ড্রাইভার ভাইকে ফলো করবে। আর রাস্তাঘাটে আমরা অনেক সময় গাড়ি নিজেই ড্রাইভ করি। নিজেই যখন ড্রাইভ করব তখন কিন্তু আমাদের মনোযোগটা শুধুমাত্র আমরা গাড়ি চালানোর দিকে খেয়াল রাখবো। আমরা গাড়িতে বসে যদি মনোযোগ অন্যদিকে রাখি তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে আমাদের সর্বোপরি কথা হলো যে আমরা গাড়িতে থাকবো, দুর্ঘটনা যেন না ঘটে সেই দিকে আমাদের মনোযোগ থাকবে। আমরা সবসময় চাই, হ্যাঁ, দুর্ঘটনা মুক্ত জীবন। কারণ একটি দুর্ঘটনা একটা মানুষের জীবনকে শুধু কেড়ে নেয় না, তার যে পরিবার ছিল তার পরিবারে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। তারা যেমন একদিকে সইতে পারে না, আরেকদিকে পরিবারে অনেক কষ্ট চলে আসে, উপার্জনের লোক থাকে না। পরিবারের যে সদস্যগুলো তাদেরকে কিন্তু অনেক দুর্বিষহ জীবন যাপন করতে হয়, তারা কষ্টের মধ্যে পড়ে যান। তাই আমরা চাই আমরা যেন সবাই ভালো থাকি, আর আমরা সময়ের মূল্য আমরা দিব, কিন্তু সময়ের মূল্যটা জীবনের মূল্য থেকে বেশি মনে করব না, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্যই কিন্তু বেশি। আমরা যদি বেঁচেই না থাকি তাহলে সময় দিয়ে কি হবে, অর্থ দিয়ে কি হবে? অতএব আমাদের জীবনকে আগে বাঁচানোর চেষ্টা করতে হবে। আজ 1 ফেব্রুয়ারি 2025 সাল। ময়মনসিংহ থেকে শেরপুর আসলাম। আসার পথে এই ভিডিওটা করা। আমাদের জার্নিটা নিরাপদ হয়েছে। এসেছি আমার সালামদুল্লাহ ভাইয়ের কারে করে। তিনি একটি দামি কার কিনেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের বড় অফিসার ছিলেন, বর্তমানে রিটায়ার্ড পারসন। আসলে নিরাপদ ভ্রমণের জন্য আমি মনে করি যাদের মোটামুটি একটু সামর্থ্য আছে তাদের অবশ্য গাড়ি কিনা উচিত, যেন এই গাড়িতে করে আমরা এদিক ওদিক কিছু ঘোরা যায়, হ্যাঁ, ভ্রমণ করা যায় প্রয়োজনে। যারা ভ্রমণ করেন তাদের সকলের ভ্রমণ নিরাপদ হোক এই কামনা করি। আমরা যারা ভ্রমণ করি তখন আমাদেরকে কিন্তু কিছু সাবধানতা সবসময়ই অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই যেহেতু কার আপনি যদি না চালান, যদি ড্রাইভার থাকে, তাই মাঝে মাঝে কিন্তু ড্রাইভারকে একটু সতর্ক করে দিবেন যেন তিনি ভালোভাবে গাড়ি চালান। আপনার দৃষ্টিতে যদি মনে হয় তিনি খুব স্পিডে গাড়ি চালাচ্ছেন, অতএব তাকে স্পিডটা কমিয়ে গাড়ি চালাতে বলবেন। কারণ
যত দুর্ঘটনা ঘটে এর পেছনে দেখা যায় স্পিড, গাড়ির যে স্পিড, এই স্পিড কিন্তু এই দুর্ঘটনার মূল কারণ। কারণ হঠাৎ করে গাড়ির সামনে কিছু চলে আসতে পারে, কারণ গাড়ির স্পিডটা যদি অনেক বেশি থাকে তাহলে গাড়িটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা সবাই কিন্তু নিজস্ব গাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারি, কারণ একটি গাড়ি চালাতে হলে নিজস্ব গাড়ি থাকতে হয়, আর একটা গাড়ি কিনতে গেলে অনেক টাকা লাগে। আর গাড়িটা কারো কারো কেনার সামর্থ্য আছে, কিন্তু একটা গাড়ি পেছনে মাসে যে খরচ হয় সেই খরচ জোগানো অনেকে সেটা হয়ে ওঠে না, খরচ জোগাতে পারা অনেক কষ্টকর ব্যাপার। তাই আমরা আমাদের প্রয়োজনে যখন বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার দরকার হয় আমরা কিন্তু বাসে করে যাই। বাসে করে গেলেও কিছু সাবধানতা কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা যখন বাস দিয়ে ময়মনসিংহ যাব, ঢাকা যাব, চিটাগাং যাব, বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, আমরা যাই, তখন আমাদের সাথে একটা ব্যাগ থাকে। এই ব্যাগটা কিন্তু আসলে ব্যাগের মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এক লোক একবার ঢাকা থেকে শেরপুর আসতেছিলেন, তখন গাড়ির তেল হয়তো কমাতে গাড়ি তেলের পাম্পে থামাইছে, সেখানে গাড়ি তেল নিবে। এখন একজন আমার পরিচিত এক ব্যক্তি, তিনি ঢাকা থেকে আসতেছেন, তখন তিনি তার প্রস্রাব করছেন। এখন তার সাথে তো একটা ব্যাগের মধ্যে হয়তো অনেক মূল্যবান অনেক কিছু আছে, কিছু টাকাও তিনি বেতন উঠাইয়া টাকাটাও নিজের পকেটে না রেখে সেই ব্যাগের মধ্যেই রাখেন। আরো অনেক কিছু মূল্যবান কিছু জিনিস বাড়ির পরিবারের জন্য কিনেছেন। এখন তিনি ব্যাগ নিয়ে প্রস্রাব করতে গেলেন, বসলেন রাস্তার ধারে প্রস্রাব করতে বসছেন, ব্যাগটা তার পেছনে রাখছেন, প্রস্রাব করতেছেন। এমন সময় হঠাৎ করে একটা লোক তার ব্যাগ রাখা আর নিয়ে চলে যাওয়া তিনি ফেল করে দেন। তিনি প্রস্রাব করতেছেন, কিছুক্ষণ পর দেখেন তার পেছনে প্রস্রাব করে উঠে দেখেন তার পেছনে ব্যাগটা নাই। তাহলে দেখুন, তিনি তো গাড়িতে নিরাপদ ভাবেই ঢাকা থেকে শেরপুর আসতেছিলেন, তার গাড়ি থামাইছে, এই ফাঁকে তিনি ব্যাগটাকে নিজের কাছে রাখতেন, প্রস্রাব করতে যাবেন সেখানেই নিয়ে গেছেন, নিচে রাখতেন পাশে। তারপরেও দেখেন ব্যাগ অন্যজনে নিয়ে গেল, তিনি ব্যাগ পেলেন না। ব্যাগের মধ্যে হয়তো সব মিলিয়ে 50,000 টাকারও অধিক এবং বেতন পেয়েছেন, মানে সব মিলে হয়তো 1 লাখ টাকার মতো তার জিনিস ছিল, কারণ বেতন পাইছেন, মূল্যবান জিনিস কিনছেন, আবিজাবি অনেক কিছু ছিল। তাহলে সবকিছু তিনি হারালেন। তাহলে দেখুন, আমরা যখন জার্নি করি আমাদেরকে কতটা নিরাপত্তা মানে থাকা দরকার, এবং নিজেকে নিরাপদ রাখার জন্য নিজেকে কতটা সতর্ক থাকতে হয়, নিজেকে থাকতে হয়, সতর্ক থাকতে হয়। কারণ ব্যাগ আপনি রেখেছেন, পেছনে রেখেছেন কি, তিনি ব্যাগটা তো একটু তার মানে চোখের একটু দৃষ্টি থাকে এমন জায়গায় তিনি রাখতে পারতেন, বা মানে একদম কাছেই রাখতে পারতেন, অথবা ব্যাগটা তার পিছনে ঝুলানোই থাকুক, তিনি প্রস্রাব করেন এমন অবস্থাও তো রাখতে পারতেন। কিন্তু তা অথবা ভালো একজন মানুষ যিনি তার সাথে আসছে, অনেকে কিন্তু সেখানে নাম ছিল, তাদের একজনকে তো বলতে পারতেন, ভাই আপনি আমার ব্যাগটা একটু দেখেন, আমি প্রস্রাব করছি। তাহলে এই যে মানে সতর্কতা অবলম্বন আমাদেরকে করতে হয়। আর যদি আমরা সতর্ক না থাকি তাহলে এই জার্নি করতে গিয়ে আমরা কিন্তু অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলি। আমরা যখন জার্নি করব, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তখন আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। আবার দেখুন, আমরা যখন গাড়িতে উঠি, বাসে উঠি, তখন কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক তারা গাড়িতে ওঠার চেষ্টা করে, আপনার সাথে উঠে তারা এমন একটা হইচই বাঁধিয়ে দেয়, আপনি বুঝার আগেই আপনার মানি ব্যাগটা পিছন থেকে নিয়ে যায়, আপনি কিন্তু টের পান না। এমন একটা সিচুয়েশন করে তারা ওঠার সময় যে আপনার মানি ব্যাগ তারা নিচ্ছে, অথচ ওই হইচই কেমন একটা মানে সিচুয়েশন তৈরি করছে, 4-5 জন একসাথে আপনার সাথে উঠতেছে, আপনাকে হয়তো একটু মানে ধাক্কা মারছে, আপনি বুঝতে পারেন নাই, আপনি পড়ে যাচ্ছেন, সেদিকে আপনার নজর, আর আপনার আরেকজনে দেখবেন আপনার মানি ব্যাগ নিয়ে যাচ্ছে। তাহলে ওদের 4-5 জন কিন্তু একটা গ্রুপ থাকে, সেই গ্রুপ কিন্তু
আপনার মূল্যবান জিনিস, আপনার মোবাইল, আপনার পকেটের মোবাইল আছে, আপনি 2 হাত দিয়ে উঠতেছেন, পকেটের মোবাইল নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এমন অনেক সিচুয়েশন, অনেক ঘটনাই কিন্তু ঘটে যায় আমরা যখন ভ্রমণ করি। তাহলে দেখা যায় যে আমরা যখন বাস দিয়ে বা বিভিন্ন জায়গায় যাই, তখন উঠা নামার সময় বা যে কোনো ভাবে আমরা কিন্তু মূল্যবান জিনিস হারিয়ে ফেলি। এক সময় দেখা যায় যে আপনি যাচ্ছেন বাস দিয়ে একটা জায়গায়, আপনার পাশে একটা ব্যাগ আপনি রাখছেন, অথচ আপনি নেমে যাচ্ছেন, কিন্তু সেই ব্যাগটা আপনার নিয়ে যাবার মনে থাকে না। তাই আপনার সাথে যে কি কি আছে, কি জিনিস আছে, সেগুলো কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন, মনে রাখতে হবে। নইলে আপনার পাশে যে একটা মূল্যবান ব্যাগ আছে, সেটা রেখেই আপনি নেমে পড়বেন, গাড়ি চলে যাবে, আপনার সেটা কিন্তু আর পাওয়া হবে না। কারণ আপনি কোন গাড়িতে গেছেন, কোন গাড়িতে উঠছেন, গাড়ির নাম্বার কত, আপনি কিন্তু কিছুই জানেন না। এই জন্য আমরা যখন জার্নি করব, আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, আমার সাথে কি কি আছে সেইটা মানে একটু খুব সাবধানতা অবলম্বন করে নিজের কাছে রাখবেন, এবং সেটা পারলে, হ্যাঁ, সেটা নামার সময় কি কি আমার সাথে আছে, কি কি আপনি সবকিছু নিতেন কিনা, এই যে একটা নিজের ভিতরে একটা আত্মপ্রয়োগ, নিজেকে প্রয়োগ, যে আমার সাথে কি ছিল, আমি কি সবকিছু নিছি, নিজেকে কিন্তু এমন একটা প্রশ্ন অবশ্যই করছে। কারণ আমি আর নামার আগে আপনার সবকিছু আপনি নিছেন কিনা, যে আমার সাথে কি ছিল, আমি কি নিচ্ছি, আর আমার সবগুলো জিনিস নিয়েছে কিনা, এটা একটু খেয়াল করবেন। তারপর কি থেকে উঠবেন। আর তাড়াহুড়া তো, আপনি উঠে পড়লেন, নেমে পড়লেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করাই যাবে না। অনেকদিন আগের কথা, ময়মনসিং ব্রিজে বসে আছে, গাড়ি ছাড়ে নাই, গাড়ি ছাড়বে। আর ব্রিজে একটু ঢাকা থেকে যখন গাড়িটা ময়মনসিং ব্রিজের কাছে আসে, তখন কিছু লোক ময়মনসিং নামে, ব্রিজে চারটেই হয়তো নামে, আর অনেকে আগেও নামে। আর তখন কিছু সিট খালি থাকে বিদায় এই বাসের যে লোক, তারা কিছু লোক উঠায়, এমন অবস্থায় কিছু লোক উঠে, আবার কিছু লোক নামে। আর আমি বসে আছিলাম, আমি ঢাকা থেকেই তখন এসেছিলাম, বসে আছি। এখন আমার পাশে আমি যে সিটে বসছি, পাশের সিটে আরেকজন বসা ছিল। তাহলে তিনি হঠাৎ করে তার একটা ফোন আসলো, তিনি কথা বলতেছিলেন এমন অবস্থায় আসলে ফোনটা আসছে, আবার তিনি কথাও বলতেছেন, আর গাড়িটাও এই মুহূর্তে ছেড়েছে। তাহলে এখন যে দুষ্কৃতিকারী লোকেরা, তারা কিন্তু আসলে একটা টার্গেটেড থাকে। তাহলে দেখা গেল তিনি তো বসেছেন জ্বালানার কাছে, গাড়ির জ্বালানার কাছে। তাহলে গাড়িটা ছেড়ে দিল, আর মোবাইলটা তো তিনি ডান কানে রেখে কথা বলতেছিলেন, মানে জ্বালানার কাছে ধরছেন। হঠাৎ করে একটা লোক তার মোবাইলটা জট করে টান মেরে এমন একটা দৌড় দিল যে তাকে আর কোথাও দেখা গেল না। এদিক দিয়ে কিন্তু গাড়িও ছেড়ে দিছে। এখন মহিলা হইচই করতেছেন, আমার মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। কিন্তু যে লোকটা নিয়ে গেছে সে তো আর এই আশপাশ নাই, সে কোথায় চলে গেছে। এখন তিনি কি গাড়ি থেকে নেমে পড়বেন নাকি চলে যাবেন, তিনি যে লোকটা মোবাইল নিয়ে গেল সে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। আরেকজন বলতেছে যে লোকটা মোবাইল নিয়ে গেছে তাকে তো আর আপনি খুঁজে পাবেন না, এখন আপনি নামলে নেমে কি করবেন, এখন সে তো মোবাইল নিয়ে চলেই গেছে, তাকে তো আর আপনি খুঁজে পাবেন না। তাহলে দেখা গেল তিনি শেষে মোবাইলের আশা ছেড়ে দিয়ে আবার বসেই থাকলেন, গাড়ি ছেড়ে দিল। আচ্ছা, এই যে তার একটা দামি একটা মোবাইল, তার অনেক দামি একটা মোবাইল ছিল, সেটা কিন্তু নিয়ে গেছে। স্বপ্নের একটা জিনিস, মোবাইল ছাড়া কিন্তু আসলে আমাদের চলে না। আর মোবাইলটা এই জন্যই মূল্যবান যে আমাদের বর্তমানে মোবাইল দিয়ে আমরা যারা চাকরি করি তাদের বেতনও করতে হয়। মোবাইলে অনেক কিছু থাকে, গুরুত্বপূর্ণ কিছু ফাইল থাকে, ছবি থাকে, বিভিন্ন কিছু থাকে। তাহলে এই যে মূল্যবান একটা মোবাইল আর যদি নিয়ে যায়, তাহলে দেখা যায় যে অনেকটা কষ্ট লাগে। এখন তার মোবাইল হারিয়ে গেছে, আমাদেরও কষ্ট লাগলো, কিন্তু আমাদের পক্ষেও তো সেটা যে ওই যে লোকটা নিয়ে নিয়ে চলে গেছে তাকে তো আমরাও দেখতে পাচ্ছি না, এবং তাকে তারকে আমরা কিভাবে খুঁজে বের করবো, এবং সেটা কিন্তু আমাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। অতএব তিনি মোবাইলে আশা ছেড়ে দিলেন, বসে থাকলেন, তার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তাহলে
এখন বিষয়টা হলো, আপনি যদি জানালার পাশে বসেন, যদি আপনার ফোন আসে, তাহলে আপনি কি করবেন? জানালার গ্লাস লাগিয়ে দিন, কথা বলুন। আর যদি আপনি জানালার গ্লাস না লাগান, আপনার ফোনটা জানালার আহ, পাশে পাশে যে আপনার ডান পাশে আপনি বসছেন, আপনি ডান কানে আপনি মোবাইলটা দিবেন না। আপনার মোবাইলটা যদি আপনি বাম কানে রেখে কথা বলেন, তাহলে মোবাইলটা তো আপনার বাম পাশে আছে, এমত অবস্থায় গাড়ি মানে রাস্তায় থাকা দুষ্কৃতী লোকটা আপনার মোবাইলটা টান দিতে কিন্তু সহজ হবে না। আরেকটা বিষয় হলো, আপনাকে মনে রাখতে হবে যে আমার মোবাইলটা কিন্তু টান দিয়ে নিয়ে চলে যেতে পারে। আপনার সজাগ থাকতে হবে। আর কেউ আপনার মোবাইল টান দিতে আসতেছে কিনা সেই দিকে আপনার একটু কানটা খাড়া রাখতে হবে। অতএব এভাবে আমরা যখন গাড়িতে উঠবো, গাড়ির জানালার কাছে বসবো, তখন আমরা অবশ্যই এই, যদি আপনি ডান পাশে বসেন, তাহলে ডান কানে মোবাইল রাখবেন না, বাম কানে মোবাইল রেখে কথা বলবেন। আর আপনি যদি গাড়ির বাম পাশে বসেন, তাহলে বাম কানে মোবাইল রেখে কথা বলবেন না, আপনি কি করবেন? ডান কানে মোবাইল রেখে কথা বলবেন। তাহলে আপনার একটা সুদৃষ্টি মানে আপনার একটা কিন্তু সজাগ দৃষ্টি থাকে। হ্যাঁ, এভাবে আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমাদের এই যে ভ্রমণের সময় যে ক্ষতিগুলো হয়ে যায়, সেই ক্ষতিগুলো কিন্তু হবে না। আবার অনেক সময় দেখা যায় গাড়ি থেকে আমরা নামার সময় অনেক সময় দেখা যায় যে আপনার মানিব্যাগটা কেউ টান দিয়ে নিচ্ছে, আপনি টের পাচ্ছেন না। তাহলে আপনার মানিব্যাগের কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, কারণ আপনার মানিব্যাগে অনেক টাকা থাকতে পারে। আর সেটা যদি একজন দুষ্কৃতিকারী লোক নিয়ে যায়, এবং এর প্রেক্ষিতে আপনার অনেক অসুবিধা হতে পারে। আজ ময়মনসিং থেকে শেরপুর এসেছি, এই সময়ই ভাবলাম যে একটা ভিডিও করি। আর ভিডিওতে পরে ভাবলাম যে একটু কথা যুক্ত করে ভিডিওটা ছেড়ে দেই। তাই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও দিব। আর এই ভিডিওর সাথে কিছু কথা যুক্ত করে দিয়েছি, যদি শুনে ভালো লাগে কমেন্টসে জানাবেন। আর আমার যারা এই ভিডিওটা আমার শুনবেন, যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা, সেটা হলো যে আমাদের সব সময় মনে রাখতে হবে, আমাদের যে জীবন আর সময়ের প্রেক্ষিতে আমরা অর্থ পেয়ে যাই। আমরা যদি সময়কে ভালোভাবে ইউটিলাইজ করি, সেই সময় কিন্তু আমাদেরকে অর্থ এনে দেয়। তার মানে হলো যে টাইম ইজ মানি। তাহলে দেখুন, সময় আমাদেরকে অর্থ এনে দেয়। তাই আমরা সময়কে টাকার সাথে তুলনা করতে পারি, কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে জীবন, সেই জীবন কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। জীবনকে যদি টাকা দিয়ে কিনা যাইতো, তাহলে মানুষ যত টাকাই লাগুক, কোটি কোটি টাকাই লাগুক না কেন, সেই টাকা দিয়ে মানুষ কিন্তু জীবন কিনার চেষ্টা করত। তাই আমরা বলতে পারি যে টাকার চেয়ে, সময়ের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই আমরা যখন চলাফেরা করব, যানবাহনে চলাফেরা করব, যেভাবেই চলাফেরা আমরা করি না কেন, আমরা কিন্তু সতর্কতা অবলম্বন করব। আর আমরা আমাদের সাথে কি কি নিয়ে ভ্রমণ করছি, সেই জিনিসগুলোর কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। একবার এক ব্যক্তি মোটর সাইকেল চালাইতেছিলেন। আসলে তিনি ছিলেন একটা অনভিজ্ঞ লোক। আর যিনি অভিজ্ঞ, তিনি সেই অনভিজ্ঞ লোকের পিছনে বসে আছেন। যখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হতে থাকলো, মানে অনভিজ্ঞ লোকটা অ্যাক্সিডেন্টে
হুঁশ থাকে, আপনার যদি মানে সজাগ দৃষ্টি থাকে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু আমার গাড়ির চাবিটা কিন্তু গাড়িতেই আছে, তাহলে যেভাবেই হোক আপনি চাবিটা ধরার চেষ্টা করেন। কারণ আপনার গাড়ির চাবিটা যদি, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনি আপনার হুঁশ আছে, আপনি উঠে দাঁড়াইতে পারতেছেন, আপনি গাড়ির কাছে আস্তে আস্তে করে যেতেও পারবেন, তাহলে এমন যদি হয় তাহলে আপনি গাড়ির চাবিটা আগে সংগ্রহ করুন, আপনার নিজের কাছে রাখুন। এরপরে গাড়ির এখানে থাকুক। এখন আপনার মনে করেন কোনো অবস্থাতে আপনি এই চাবিটা অন্যের হাতে না দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখা যায় এমন অনেক ঘটনা ঘটেছে, যারা মানে হঠাৎ করে একটা জায়গায় মোটর সাইকেল চালিয়ে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে, হয়তো তিনি এতটা ব্যথা পান নাই যে জীবন শেষ হয়ে গেছে, যে তার পক্ষে আর উঠা সম্ভব, এমন না। মানে তিনি ইচ্ছা করলেই কিন্তু উঠে তার চাবিটা পকেটে রাখতে পারতেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এমন জায়গায় কিছু দুষ্কৃতিকারী লোক হঠাৎ করে জড়ো হয়ে যেতে পারে, আসতে পারে, তিনি সেই চাবিটা টেকনিক্যালি নিয়ে মানুষদের বলবে যে এটা তো আমার ফুফাতো ভাই, হ্যাঁ হয়েছে, এখন তার জন্য একটা নিয়ে আসি, একটা ওষুধ নিয়ে আসি, বা একটা ব্যান্ডেজ নিয়ে আসি, হ্যাঁ একটা নিয়ে আসি, এই কথা বলে ওইখানে লোকদেরকে বলবে যে সে আমার আত্মীয়। তাহলে এই কথা বলে সে চাবিটা চালায়, চাবিটা নিয়ে গাড়িটা চালিয়ে কিন্তু সে বলবে আমি একটা ব্যান্ডেজ বা একটা কিছু নিয়ে আসি, বা মানে একটা কিছু নিয়ে আসি, এই কথা বলে হ্যাঁ সে গাড়িটা হঠাৎ করে চালিয়ে চলে যাবে। যখন যে গাড়ি চালাইতেছিল, গাড়ির যে সত্যিকার মালিক, সে যখন বলবে যে একটা লোক তো বললো এটা আপনার মানে চাচাতো ভাই, সে ব্যান্ডেজ আনতে গেল, বলবো যে আমি তো কোনো চাচাতো ভাই আমি চিনি না, আমি কাউকে নিয়েই এখানে আসি। তাহলে পরে সে বোঝা যাবে যে গাড়িটা আরেকজন দুষ্কৃতিকারী লোক আপনার গাড়ি নিয়ে চলে গেছে। এমন ঘটনাটাই কিন্তু ঘটে যায়, হ্যাঁ এমন ঘটনাই ঘটে যায়। তাহলে আমাদেরকে সর্বদাই কি করতে হবে, আমরা যখন নিজের গাড়ি চালাই আর মানে অন্য কোনো সার্ভিসে করে বা অন্য কোনো গাড়িতে করে, হ্যাঁ আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাই না কেন, আমাদেরকে সর্বদাই কিন্তু কি করতে হবে, সতর্ক থাকতে হবে। আর সতর্ক যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় ক্ষতির পরিমাণটা হয়তো ছোট, আবার অনেক সময় দেখা যায় ক্ষতির পরিমাণটা কিন্তু বড়। এই জন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। আমি আশা করি যে আমরা যখন ভ্রমণ করব, সকলের ভ্রমণটাই নিরাপদ হোক। আর আপনারাও দোয়া করবেন, আমি যদি কখনো কোনো ভ্রমণে থাকি, আমার ভ্রমণটাও যেন নিরাপদ হয়, হ্যাঁ সেইটা সবার কাছে কামনা। এবং আমি সবার জন্য এই কামনা করি যে সবাই যেন সতর্ক থেকে যানবাহন চালাইতে পারেন। এরপরে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবেন তখন সতর্কতা অবলম্বন করতে পারেন। সতর্কতাই কিন্তু আসলে আমাদেরকে এনে দিবে যে আমরা একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, আমরা নিরাপদভাবে ফিরে আসতে পারলাম, আমাদের ভ্রমণটা নিরাপদ হলো। এর পেছনে এই সতর্কতাই কিন্তু আসলে একটা মুখ্য বিষয়। কারণ যারা সতর্ক থেকে গাড়ি চালায়, তারা দেখুন তারা কিন্তু তারা নিরাপদভাবে গাড়ি চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন, তাদের কোনো সমস্যা হয় না। আর হঠাৎ করে আমরা রাস্তায় দেখি যে একটা মোটর সাইকেল আমার পাশ দিয়ে চলে গেল, কি স্পিড, এত স্পিডে আসলে মানুষ কি মোটর সাইকেল চালায়, সেটা কিন্তু আপনি পাশে থেকে অনুভব করেছেন। এরপর কিছুক্ষণ পরে যেতে না যেতেই আপনি শুনলেন সামনে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে দেখুন আপনার পাশ দিয়ে হঠাৎ করে যে মোটর সাইকেলটা এত স্পিডে চালিয়ে গেল, তাহলে দেখুন এই অ্যাক্সিডেন্টের পিছনে আসলে যেটা দায়ী, সেটা কিন্তু আসলে হলো গাড়ির স্পিড। গাড়ির এত স্পিড, এই স্পিড কিন্তু গাড়িটাকে একটা দুর্ঘটনায় ফেলে দিল। তাহলে আমরা যদি গাড়িটাকে নিয়ন্ত্রণে রেখে যদি আমরা গাড়ি চালাই, তাহলে দুর্ঘটনা কিন্তু আসলে ঘটার কথা না। কারণ যখন আপনি নিয়ন্ত্রণে থেকে গাড়ি চালাবেন, তখন এই গাড়িটাকে আসলে মুহূর্তের মধ্যেই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে আমরা এমনভাবে গাড়ি চালাবো যেন গাড়িটাকে কি করা যায়, মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করা যায়। গাড়িটা আমরা থামাইতে চাচ্ছি, গাড়িটা আমরা মুহূর্তের মধ্যেই থামিয়ে ফেলতে যেন পারি, এমনভাবে গাড়ি চালাবো। আর যে কোনো মুহূর্তে আপনার গাড়ির সামনে কিন্তু একটা ছোট বাচ্চা আসতে পারে, একটা মানে পশু পাখি যে কোনো কিছু ছুটে আসতে পারে আপনার গাড়িতে, তখন আপনি কিন্তু
যদি গাড়ির স্পিড থাকে, যত বেশি স্পিড থাকবে তত বেশি ব্যথা কিন্তু আপনি পাবেন, আপনার জীবনও নিয়ে নিতে পারে। এই অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা আপনার জীবনটাও কিন্তু নিয়ে নিতে পারে। অনেকে নতুন গাড়ি কিনে, নতুন গাড়ি এমন স্পিড থাকে, গাড়িতে এত স্পিড দেয়, তাহলে কিন্তু দেখা যায় যে এই গাড়ি যেদিন কিনে চালাইলো ওই দিনই তার প্রাণ গেল। গাড়িটা যদি আসলে না কিনতো তাহলে তার প্রাণও যেত না, এটা অনেকে ভাবে। আসলে আমাদেরকে এখানে যেটার অভাব রয়েছে সেইটা হলো সতর্কতার অভাব। সতর্কতা, আচ্ছা আমরা যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ি আমরা কিনে ফেলতে পারি। গাড়িটা কিনেছি, ধৈর্য ধরে চালানো কি উচিত ছিল না? গাড়ি আগে কি করতে হবে? আপনি গাড়ি কিনেছেন, আগে গাড়ি ভালোভাবে চালানো শিখুন। আপনাকে আগে গাড়ি ভালোভাবে চালানো শিখতে হবে। শিখে তারপরে আপনি যখন রাস্তায় উঠবেন তখন গাড়িটাকে আপনি নিয়ন্ত্রণে রেখে, স্পিড কমিয়ে রেখে, স্পিডটা 20 থেকে 40 বেশি হয়, 20 থেকে 40 এর মধ্যে আপনি চালানোর চেষ্টা করেন। এভাবে চলুক, 6 মাস চলুক, তারপর আপনার আস্তে আস্তে যদি স্পিড বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবেন। এবং স্পিড বাড়ানোর কিন্তু একটা ক্ষেত্র আছে, কোন জায়গায় স্পিড বাড়ানো যাবে, কোন জায়গায় যাবে না। আর গাড়ির যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ আপনাকে বুঝতে হবে। নিয়ন্ত্রণ না বুঝে গাড়ি দ্রুত চালাবেন না। গাড়ি চালিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিবেন। আচ্ছা, এখন বিষয় হলো যে দুর্ঘটনায় যখন একটা জীবন নষ্ট হয়ে যায়, এই একটা জীবন নষ্ট হয়, এই একটা জীবন নষ্ট হওয়ার পিছনে আরো কতগুলা কিন্তু জীবনের গতি থেমে যেতে থাকে। কারণ যে লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেল তার তো 2-3জন সন্তান থাকতে পারে, তাদের পড়াশোনা কিন্তু ব্যাঘাত ঘটে যায়, তার পরিবারে অশান্তি চলে আসে, পড়াশোনা যে তার ছেলে মেয়েদের পড়াশোনার যে একটা গতি যেভাবে সুন্দরভাবে চলতেছিল সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে আমাদেরকে সবসময় নিরাপদ ভ্রমণের কথা চিন্তা করতে হবে। নিরাপদ ভ্রমণ মানুষের জীবনকে আনন্দ ঘন করে তোলে। নিরাপদ ভ্রমণ যদি আমরা করি তাহলে আমাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসতে পারে, আমার জীবনটা ভালো থাকতে পারে। আর আমি ড্রাইভার হিসেবে আমি যদি গাড়ি চালাই তাহলে আমি যদি ভালো থাকি তাহলে আমার পরিবার ভালো থাকবে। যারা গাড়ি চালাবে মনে রাখবেন, আপনি শুধু আপনি না, আপনার সাথে আরো কেউ যুক্ত আছে। আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আরো কতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেই কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। শুধু নিজের কথা চিন্তা করবেন না। আর সময়ের মূল্যটা দিবেন। যখন দেখবেন যে সময়ের মূল্য দিলে অনেক অর্থ আসে, সেখানে মূল্য দিবেন, সময় মূল্য দিয়ে কাজ করবেন। কিন্তু আপনি যখন ড্রাইভার তখন কিন্তু সময়ের মূল্যটা আপনি অনিরাপদ ভাবে দিবেন না। যে আপনি যদি দেখেন যে এখন আমি যদি একটু বেশি স্পিডে চালিয়ে কিছু সময় বাঁচাতে চাই এবং সেই সময়ের কারণে যদি আপনি দুর্ঘটনায় আক্রান্ত হতে পারেন, তাহলে এই সময় বাঁচানোর কোনো অর্থ কিন্তু নাই। তাহলে সময় বাঁচাবেন সেটা হিসাব করে বাঁচাতে হবে এবং সেটা কিন্তু গাড়িকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাঁচাতে হবে। ময়মনসিংহ থেকে শেরপুর আসলাম, এই আসার পথে এই ভিডিওটা করা এবং এই যে গাড়িতে যে কারে করে আসছি সেই কারে ময়মনসিংহ থেকে শেরপুর আসলে ডান পাশে ছিলাম, অর্থাৎ ড্রাইভার যে পাশে বসে সেই পাশে সেখান থেকে বসে এই রাস্তার ডান পাশের দৃশ্য একটু ভিডিও করলাম এবং এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করলাম। তাহলে এই যে কথাগুলো এগুলো যদি শুনে ভালো লাগে তাহলে কমেন্ট জানাবেন। আর আপনাদের নিরাপদ জীবন কামনা করি। যখন আপনারা রাস্তায় থাকবেন, ভ্রমণে থাকবেন, হঠাৎ করে কিন্তু আপনি যখন পায়ে হেঁটে চলবেন তখনও কিন্তু আপনার উপরে একটা গাড়ি উঠে পড়তে পারে,
সেটাও কিন্তু খেয়াল রাখবেন। রাস্তার এক পাশে থেকে চলাচল করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং রাস্তায় চলাচলের সময় হ্যাঁ এমনই কোনো ইন্টেনশন রাখবেন না যে আপনি রাস্তায় চলতেছেন, পিছনে গাড়ি আসতেছে, সেটা আপনার কোনো খেয়াল নেই। তাহলে এইভাবে চলাচল করাটা কিন্তু আসলে মোটেই উচিত হবে না। কারণ আপনি রাস্তায় চলতেছেন, তখন অন্য কোনো ইন্টেনশন নিয়ে রাস্তায় পথ হাঁটা যাবে না, গাড়ি চালানো যাবে না। আরেকটা বিষয়, যখন দেখা যায় আমরা গাড়িতে থাকি, তখন ড্রাইভারেরও কিন্তু ফোন আসে, ড্রাইভার ফোনে কথা বলতে থাকে। আসলে ফোনে কথা বলতে গিয়ে তিনি গাড়ি চালাইতেছিলেন, সেটা অনেকটা কিন্তু মনোযোগের ঘাটতি হয়ে যায়। এমত অবস্থায় ড্রাইভারকে যদি আমরা আগেই বলে দেই যে আপনি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন না, কারণ এই ফোনে কথা বলার কারণে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আমাদের গাড়িতে যারা আছি সকলেই ক্ষতিগ্রস্ত হতে পারি, আবার আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারি। এই যখন এই দুর্ঘটনাটা ঘটে, তখন শুধু আমাদের যে অনেকগুলো প্রাণ চলে যায়, সেটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে যায়। আর এখানে একটা প্রাণের পিছনে আরে অনেকগুলা প্রাণ জড়িত থাকে, তাদের জীবনটাও যেন একটা স্তব্ধ হয়ে যায়। এবং এই যে যিনি ছায়া দিয়ে আসছিলেন পুরো পরিবারটাকে, সেই ছায়াটা কিন্তু তখন স্টপ হয়ে যায়। তাহলে